আজ আমি রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের গুলো নিয়ে আলোচনা করব, যাকে মুক্তিদাতা জারও বলা হয়। তাহলে শুরু করি। 1855 খ্রিস্টাব্দে চরম প্রতিক্রিয়াশীল জার প্রথম নিকোলাসের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ার সিংহাসনে আরোহণ করেন। তিনি 1881 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তার রাজত্বকাল রাশিয়ার ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়রূপে চিহ্নিত হয়ে আছে। তিনি উদার মনোভাবাপন্ন শাসক ছিলেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে নানা সংস্কার প্রবর্তন করে উদারনৈতিক বুদ্ধিজীবীদের সমর্থন লাভে সচেষ্ট হন। সিংহাসন আরোহণ করার পরই দ্বিতীয় আলেকজান্ডার নানা সংস্কার প্রবর্তনে উদ্যোগী হন। দেশের প্রতি অপরিসীম অনুরাগ থেকে তার এই সংস্কার প্রচেষ্টার উদ্ভব ঘটে। 1856 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়া পরাজিত হলে তিনি সংস্কার পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তিনি প্রথমেই রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে দেন এবং নির্বাসিতদের স্বদেশে ফেরাবার অনুমতি দেন। তিনি গোপন পুলিশ বাহিনী উঠিয়ে দেন। সংবাদপত্রের সরকারি নিয়ন্ত্রণ শিথিল করে দেন। বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের উপর যে সকল নিয়ন্ত্রণ ছিল তিনি সেগুলো উঠিয়ে দেন। বিদেশ ভ্রমণের ওপর যে বাধানিষেধ ছিল সেগুলোও তিনি দূর করেন। তার উদারনৈতিক সংস্কারের ফলে রাশিয়ায় শিক্ষার সম্প্রসারণ ঘটে এবং দেশের অগ্রগতির পথ প্রস্তুত হয়। ক্রিমিয়ার যুদ্ধ অবসানের পরেই দ্বিতীয় আলেকজান্ডার একটি ঘোষণা জারি করেন। এই ঘোষণায় তিনি বলেন যে জারের প্রত্যেক প্রজাই যাতে আইনের চোখে সমান মর্যাদা পায় এবং তার শ্রমলব্ধ উপার্জন শান্তিতে ভোগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখা হবে। এই ঘোষণাটিকে সমগ্র রাশিয়ায় ভূমিদাস প্রথা অবসানের সূচনা বলে মনে করা হয়। ভূমিদাস প্রথা কীরকম ছিল সেটা হচ্ছে, আমরা জানি যে প্রাচীনকাল থেকে এখানে ভূমিদাস প্রথা ছিল। সেটি অর্থাৎ এই প্রথা দেশের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার মেরুদণ্ড রূপ হয়ে দাঁড়ায়। রাশিয়ার ভূমির মালিক ছিল জার বংশীয় সম্রাট এবং প্রায় 1.5 লক্ষ অভিজাত পরিবার। এরা নিজেরা চাষাবাদ করত না, সার্প বা ভূমিদাসদের দিয়ে চাষ করাতো। ভূমিদাসদের সঙ্গে জমির সম্পর্ক ছিল নিবিড়। যে খামারে তারা চাষ করত সে খামার সাধারণত দুভাগে বিভক্ত ছিল। এক ভাগের অর্থাৎ প্রধান অংশের উৎপন্ন ফসলের সবটাই পেত মালিকরা। ভূমিদাসরা চাষ করে সেখানে দিত, তারা কিছুই পেত না। অন্য ভাগে ভূমিদাসরা নিজ নিজ অংশে চাষ করত এবং উৎপন্ন শস্য তারাই পেত। তবে এই জমির উপর তাদের কোনো স্বত্ব থাকত না এবং তার জন্য তাদের খাজনাও দিতে হতো। ভূমিদাসরা কৃতদাস ছিল না সত্য, কিন্তু তারা জমি ছেড়ে দিয়ে অন্য জায়গায় বা অন্যত্র তারা চলে যেতে পারত না। এই কারণেই তাদের ভূমিদাস বা সার্ফ বলা হতো। নিজ নিজ জমির সঙ্গে তারা এমনভাবে জড়িত ছিল যে ওই জমি হস্তান্তরিত হলে ভূমিদাসরাও হস্তান্তরিত হতো। ভূমিদাসদের মালিকদের ক্ষমতা ছিল সীমাহীন। প্রয়োজন হলে তাদের সাইবেরিয়ায় নির্বাসনে পাঠাবার ব্যবস্থাও মালিকরা করতে পারত। জার দ্বিতীয় আলেকজান্ডার সব দিক বিবেচনা করে এই প্রথা তুলে দিতে
তিনি সংকল্প হন এবং 1861 খ্রিস্টাব্দের 9ই ফেব্রুয়ারি তিনি এক মুক্তিনামার দ্বারা রাশিয়া থেকে ভূমিদাস প্রথা বিলোপের নির্দেশ দেন। 1866 খ্রিস্টাব্দের মধ্যে রাশিয়া থেকে ভূমিদাস প্রথা সম্পূর্ণভাবে দূরীভূত হয়। এই প্রথার অবসান ঘটিয়ে দ্বিতীয় আলেকজান্ডার অক্ষয় কীর্তি অর্জন করেন এবং মুক্তিদাতা জার বলে তাকে ভূষিত করা হয়। ভূমিদাসদের মুক্তিনামায় 4টি মৌলিক নীতি ঘোষণা করা হয়েছিল। সেটা ছিল, ভূমিদাসদের রাষ্ট্রীয় সমানাধিকার প্রদান করা হবে, 2 তাদের ভূমিদাসত্ব থেকে মুক্তি এবং অংশত জমির মালিক করতে হবে, 3 এই মালিকানা সরাসরি তাদের না দিয়ে মির নামক গ্রাম্য যৌথ সংস্থাকে দেয়া হয়, 4 কৃষকদের জমির মালিকানা পাবার বিনিময়ে জমিদারদের ক্ষতিপূরণ দিতে হয়। এই ক্ষতিপূরণের অর্থ কৃষকদের পরিবর্তে মির জমিদারদের দিতে বাধ্য থাকবে। যেহেতু তাদের অর্থের অভাব ছিল, সেই কারণে সরকার থেকে জমির মূল্য ধার্য করে জমিদারদের দেয়া হয় এবং শতকরা 6 টাকা সুদে কৃষকদের কাছ থেকে 49 কিস্তিতে এই অর্থ আদায়ের ব্যবস্থা করা হয়। ভূমিদাস প্রথার বিলোপ সাধনের ফলে রুশ কৃষকরা আইনত স্বাধীন হলেও অর্থনৈতিক স্বাধীনতা তারা পায়নি। কৃষকরা ব্যক্তিগতভাবে জমি ভোগ করতে পারেনি। মির বা গ্রাম্য সংস্থা জমির মালিক হয়, অর্থাৎ জমির উপর যৌথ মালিকানা স্থাপন করা হয়। জমি দেখাশোনা করার দায়িত্ব মিরগুলোর ওপর এবং এই মিরগুলি জমির ক্ষতিপূরণ দেবার জন্য দায়ী হয়। অর্থাৎ ভূমিদাস প্রথার অবসানের ফলে কৃষকরা ব্যক্তির অধীনতা থেকে মুক্তি পায় সত্য, কিন্তু তার বদলে যৌথ দায়িত্ব বর্তায়। মিরের কর্তৃত্ব জমিদারদের কর্তৃত্বের মতোই তাদের নিকট অসহ্য মনে হয়। কৃষকদের দিক থেকে মুক্তিনামা শুভাশুভ ফল দিলেও অভিজাতদের নিকট এটি আশীর্বাদ স্বরূপ মনে হয়েছিল। তারা একদিকে রাশিয়ার কৃষিযোগ্য ভূমির অর্ধেক নিজেদের অধীনে রাখতে পারল এবং অপরদিকে জমিদারদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হতে কেবল রেহাই পেল না, নিকৃষ্ট জমির বদলে ক্ষতিপূরণ পেল। ফলে রাশিয়ায় অভিজাত শ্রেণী দুর্বল না হয়ে আরও শক্তিশালী হয়ে উঠল। অভিজাতরা এই কারণে জারের উদার মনোভাবাপন্ন নীতির বিরোধিতা করেনি। অর্থনৈতিক দিক থেকে দেখলে ভূমিদাস প্রথার বিলোপ সাধন রাশিয়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি করেনি বা কৃষিকার্যে নতুন পদ্ধতিও প্রবর্তিত হয়নি। যেহেতু পিতার মৃত্যুর পর পুত্রেরাই জমির মালিকানা স্বত্ব পেত, এ কারণে মিরগুলির একটি দায়িত্ব হল নতুন বংশধরদের মধ্যে জমি পুনর্বণ্টন করে দেয়া। ফলে জমি খণ্ডিত হতে থাকল এবং চাষের অযোগ্য হয়ে দাঁড়ালো। এর ফলে একজনের জন্য যখন জমির পরিমাণ কমে গেল, তখন জমির প্রতি মমতাও থাকল না। কৃষির উন্নতির জন্য তারা চেষ্টা করল না। তবুও একথা অনস্বীকার্য যে ভূমিদাস প্রথার অবসানে রাশিয়ায় এক নতুন যুগের সূচনা হয়। দেশ থেকে এক বিরাট সামাজিক অবিচারের উচ্ছেদ সাধন হয়। এছাড়া তিনি অর্থাৎ দ্বিতীয় আলেকজান্ডার শিল্প বাণিজ্য ক্ষেত্রেও কিছু সংস্কার করেছিলেন। তিনি অর্থনৈতিক উন্নতির দিকে দৃষ্টি দেন। তিনি দেশে শিল্প ও বাণিজ্যের উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য রেলপথ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। রেলপথ নির্মাণের ফলে অর্থনৈতিক ও সামরিক ব্যবস্থার উন্নতি ঘটে। জার আলেকজান্ডার শাসনতান্ত্রিক ও বিচার বিভাগীয় ক্ষেত্রে নানা সংস্কার প্রবর্তন করেন।
তিনি বিচার ব্যবস্থাকে দুর্নীতি, অসাম্য ও স্বেচ্ছাচারিতা থেকে মুক্ত করেন। তিনি রাশিয়ার আইনগুলিকে সংকলিত করেন এবং জুরি ব্যবস্থার প্রবর্তন করেন। ভূমিদাস প্রথার বিলোপ সাধনে কৃষককুল নানা কারণে অসন্তুষ্ট হয় এবং দেশের বিভিন্ন জায়গায় কৃষক বিদ্রোহ ঘটে। এই সুযোগে রাশিয়ার বুদ্ধিজীবীদের মধ্যে যারা উগ্র বামপন্থী ছিলেন তারা রাজনৈতিক আন্দোলন শক্তিশালী করেন, এমনকি তারা রাজতন্ত্রের উচ্ছেদের জন্য চেষ্টা চালাতে থাকেন। এরূপ অবস্থায় জার মনে করেন যে ভূমিদাসদের মুক্তির ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে তার সঙ্গে প্রচলিত প্রথা প্রতিষ্ঠানগুলির সঙ্গে সংগতি বিধান প্রয়োজন। উপরোক্ত উদ্দেশ্য সাধনের জন্য জার 1864 খ্রিস্টাব্দে এক ঘোষণার দ্বারা সমগ্র রাশিয়ায় স্বায়ত্তশাসনের বুনিয়াদ স্থাপন করেন। এই ঘোষণার দ্বারা তিনি প্রতি জেলায় জেমস্টোভো বা আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দেন। এই প্রতিষ্ঠানে স্থানীয় সকল শ্রেণীর জনসাধারণের ভোট দেবার অধিকার ছিল। জেলা জেমস্টোভো সমূহের সদস্যরা প্রাদেশিক জেমস্টোভোতে তাদের প্রতিনিধি পাঠাত। জেমস্টোভোগুলির ওপর স্থানীয় যোগাযোগ ব্যবস্থার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছিল। স্থানীয় স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষার তত্ত্বাবধানও তারা করত। দুর্ভিক্ষ নিবারণের জন্য দায়িত্ব তাদের ওপর দেয়া হয়েছিল। স্থানীয় ব্যবসা বাণিজ্য, কৃষি, জেলখানা প্রভৃতির তদারকি করার ক্ষমতা তাদের ছিল। প্রথম 2 বৎসরে জেলা জেমস্টোভোগুলির প্রতিনিধিদের মধ্যে অর্ধেক ছিল অভিজাত ও অর্ধেক ছিল কৃষক সম্প্রদায়ভুক্ত। প্রাদেশিক জেমস্টোভোগুলিতে অভিজাতদের সংখ্যা বেশি ছিল। জমিদারদের সঙ্গে তারা একজোটে কাজ করতে সমর্থ হয়। কোথাও মনোমালিন্য দেখা দেয়নি। অবশ্য অর্থের অভাবে জেমস্টোভোগুলি তাদের ইচ্ছা অনুযায়ী জনহিতকর কার্যাবলী সুসম্পন্ন করতে পারত না। কিন্তু দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কার প্রচেষ্টা দীর্ঘস্থায়ী হয়নি। রাজত্বের প্রথম 10 বছর তিনি রাশিয়ায় বহু মৌলিক সংস্কার প্রবর্তন করেছিলেন, কিন্তু ধীরে ধীরে এই পরিবর্তনের গতি স্তিমিত হয়ে আসে এবং প্রতিক্রিয়ায় রূপান্তরিত হয়। এর জন্য রাশিয়ায় তৎকালীন পশ্চাৎপদ অবস্থাকে দোষী করা যায়। দ্বিতীয়ত, পোল্যান্ডের বিদ্রোহের ফলে তার সংস্কার প্রচেষ্টা ব্যাহত হয়। সবশেষে নিহিলিস্টদের আন্দোলনের ফলে তিনি পরিপূর্ণ স্বৈরাচারী ও প্রতিক্রিয়াশীল শাসকে পরিণত হন। 1881 খ্রিস্টাব্দে তিনি নিহিলিস্টদের নিক্ষিপ্ত বোমার আঘাতে নিহত হন।